এনসিপিদের ভুল একটাই, এনসিপি মানে স্টুডেন্টদের তো ভুল একটাই, সেই ভুলটা হলো ডক্টর ইউনূসের মতো একজন ভুল ব্যক্তিকে পছন্দ করছে না। এই লোকটা এনসিপিকে শেষ করে দিছে, এনসিপি জানেও না কেমন করে তারা শেষ করে দিল। তারা বিশ্বাস করছে এই লোকটার উপর, সে শেষ করে দিছে, এই স্টুডেন্টদেরকে শেষ করে দিছে। রিয়াদের একটা বক্তব্য আমি পড়লাম, সে ইয়াকে বলছে, জাজকে বলছে যে আমি গরিবের সন্তান, টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছিল। যদি ধনীর সন্তানও হয়, ধরেন আমি ধনীর সন্তান অথবা ধরেন ও ধনীর সন্তান, তো ওর ধনী পিতা কি ওরা লাখ লাখ টাকা দেয় প্রতিদিন? দেয় না। কিন্তু ধনী লোকও তার সন্তানের কাছে 1000 টাকা দিয়ে হিসাব নেয়, টাকাটা কই খরচ করছো, কারণ তার সন্তানকে সে বখে যেতে দিতে চায় না। ও যখন হাতে এতগুলো টাকা পেয়ে যায়, মাথা খারাপ হবেই রে ভাই, মাথা খারাপ হবে। এবং এই কাজটা কে করছে? এই সরকার করছে। এই সরকার তাদের উপর একটা মানে আপনার এই যে কিংস পার্টি, এটা সরকার চাপাই দিয়েছে, এই সরকার প্রধান চাপাই দিয়েছে। আমি ওদের দোষ দিই না তো, বিশ্বাস করেন, আমি ওদের না মায়া লাগে। এই গভর্নমেন্ট কি করলো এই কাজটা? ওরা কি চাইছে আমাকে ওই এসিবিতে উঠাই দাও? ওকে ওরা কি বলছে আমার হয়ে তোমরা গুলি করো? ওরা বলছে? সমস্ত দায় চাপছে ওদের উপর। যেখানে তারা পুলিশ প্রহরা পায় নাই, এর আগে এনসিপি বিভিন্ন জায়গায় যায় নাই, মিটিং করে নাই, মিটিং তো করছে। দরকারটা কি তাদের ছিল? এগুলি সরকার করছে। এই সরকার যেদিন গঠন হলো, আমি সেই দিন থেকে ক্রিটিক্যাল, কারণ ওই দিন থেকে আমার মনে হয়েছে যে এই লোকগুলি পারবে না। কোন লোকগুলি পারবে না পারবে সেটাতে বোঝার ক্ষমতা আছে রে ভাই আমার। আমি এই দেশে 36 বছর ধরে সাংবাদিকতাই করি। কেন আপনার মনে হলো যে পারবে? এই লোকগুলিকে চিনি আমি, ম্যাক্সিমাম লোকগুলিকে আমি চিনি। এদের এমন কোনো অতীত নাই যারা ভয়ঙ্কর ভালো কোনো কাজ করে ফেলবে। শুনেন, এটা একটা নর্মাল গভর্নমেন্ট ছিল না। এই গভর্নমেন্টের উপর, নর্মাল একটা গভর্নমেন্টের উপর যে দায় দায়িত্ব থাকে, এদের উপর দায় দায়িত্ব ছিল আরো অনেক বেশি। এবং এরা সবাই এই কাজের জন্য অযোগ্য। এরা মেন্টালি প্রিপেয়ার ছিল না, কেউ না, ইনক্লুডিং ডক্টর ইউনূস। এরা মেন্টালি প্রিপেয়ার ছিল না। ইউনূস সাহেব যদি মেন্টালি প্রিপেয়ার থাকতো, তাহলে ফ্রান্সের ওই সময় ডাক্তারের কাছে যাইতো নাকি অপারেশন করার জন্য? উনি মেন্টালি প্রিপেয়ার ছিলেন না। একটা অপ্রস্তুত লোককে আইনে আপনি বসাই দিয়েছেন চেয়ারে যুদ্ধক্ষেত্রে, এবং এটা বিশাল যুদ্ধ। এবং উনি নিজে আচ্ছা, নুরুল কবিরের কাছে ইন্টারভিউ উনি কি বলছেন? উনি বলছেন ওনারা এই কাজটা জানেন না, এটা ওনাদের ফিল্ড না, দেখি করতে করতে শিখবো, বলেন নাই? বলছেন। এবং উনি বলছেন অন্য যারা কারা কি করতেছে, আমি তো ভালো মতো বিষয়টা বুঝি না, তো ওনাদের আমি কি ভুল ধরবো? বুঝলেন? তার মানে উনি করতে করতে শিখ, তার মানে উনি একটা এক্সপেরিমেন্ট করতেছেন, ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে উনি যাবেন। দেশ নিয়ে এটা হয়? পৃথিবীর কোন একটা সরকার যদি এই কথাগুলি বলে? মাসুদ কামাল, আপনার মতে কি কারা অল্টারনেটিভ ছিলেন? যারা অল্টারনেটিভ কে ছিলেন? আমার বলা দরকার, আমি অন্য যদি ট্রাই করি না, যে আমি নাম বলে কারে বিপদে ফেলাবো। প্রস্তুত তো কেউই ছিলেন না। প্রস্তুত কেউ কি কারণে থাকবে না? একটা আন্দোলন ছিল তো, এই আন্দোলনের মধ্যে অনেকেই ছিল, উনি ছিলেন না। এই আন্দোলনের আগে পাশে ডাইনে বাই উনি ছিলেন না। উনি যাদের কারণ তারাও কেউ ছিল না। কিন্তু আমরা তো শুনছি জাতীয় সরকার গঠন করার এক ধরনের প্রচেষ্টা। বলে এই উপদেষ্টাদের 80% উপদেষ্টার শারীরিক, মানসিক, আর্থিক এবং বুদ্ধিভিত্তিক কোন ধরনের ইনভলভমেন্ট এই আন্দোলনের সঙ্গে ছিল না। এই যে নূরজাহান বেগমের কোনো ইনভলভমেন্ট ছিল? ছিল ছিল বলেন আপনি? আলী মোহাম্মদ ছিল? আন্দোলনের সাথে ইনভলভমেন্ট না থাকলে তারা সরকারে থাকতে পারবেন না, এরকম এটা আমি বলি নাই। কিন্তু এটা হলো এমন একটা সরকার যারা একটা মানে আপনার একটা লক্ষ্য নিয়ে মাঠে নামছে, যাদের মধ্যে চেতনা, সেই চেতনা তো ধারণ করতে হবে। এরা তো কেউ ধারণ করে না। এই জিনিস আমি যে কথাটা বলছিলাম আপনাকে সেটা, যে দেখেন কতগুলি, যে আমি ওই প্রসঙ্গের আগে আসি, যে কেন উনি এত বড় ক্ষতিটা করলেন। উনি কিন্তু ক্ষতি খালি স্টুডেন্টদের করেন নাই, জাতিকে ক্ষতিগ্রস্ত করছেন। কোথায় সেটা আমি বলি, এদেরকে বিতর্কিত করে দিয়েছে। দেখেন উনি আসলে কার লোক বলেন তো? উনি হলো পশ্চিমা বিশ্বের লোক। এবং পশ্চিমা বিশ্বের সবচেয়ে ভয় পায় কি? তারা ভয় পায় ইয়াং জেনারেশনের আপরাইজিংকে। মনে নাই ফিলিস্তিনিদের পক্ষে যাওয়ার জন্য আমেরিকাতে এই স্টুডেন্টদের কি করছে তারা? কামাল, এখানে যদি আমি একটু থামাই আপনাকে, এই যে আপনি বললেন যে উনি হচ্ছেন পশ্চিমা বিশ্বের লোক, সেটি কি একটা কারণ ছিল যে ওনাকে এই পদে তখন বসানো হয়েছিল? কারণ তখন সবাই ভয় পেয়েছিলেন যে আওয়ামী লীগের পতনের পরে যে পশ্চিমা চাপ আসবে সেটি সামলাতে উনি পারবেন না। না না তা না, আমি ওই প্রসঙ্গটা পরে আসতেছি। আগে এইটা আমি শেষ করি, এই ধারাবাহিকতা আমি শেষ করি। উনি কিন্তু ওই কাজটাই করছেন,
যে ইয়াং জেনারেশন যেন আগামীতে কোনো আন্দোলন করতে না পারে, এই কাজটা শেষ করে দিছে। এমন ইয়াং জেনারেশনকে, এই ছাত্রদেরকে এমন একটা জায়গায় উনি পৌঁছে দিছে, এরা যদি আগামীতে কোনো আন্দোলনের জন্য ডাক দেয়, কেউ আসবে না, আসবে না। কারণ বলবো তোমরা তো এগুলি করো, তোমরা তো এগুলি করছো। দেখেন রিয়াদের যে এনসিপির কথা বলছেন নাকি সব তরুণ, সামগ্রিকভাবে তরুণ প্রজন্মের কথা বলছেন? উনি তরুণ প্রজন্মকে নষ্ট করেছেন। আমি আরেকটা এক্সাম্পল দিই। দেখেন এই গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরে প্রথমে আমি বলছিলাম, তখন আমি মনে করতাম যে ইউনূস সাহেবের মধ্যে একটা মানে শুভ ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে। তখন আমি বলছিলাম আপনি দুইজন স্টুডেন্টকে আপনার উপদেষ্টা পরিষদে নিয়ে ভুল করছেন। অনেকে মনে করছে যে আমি বোধহয় তাদের যোগ্যতা এবং মেধা নিয়ে প্রশ্ন করছি। না, তা করি নাই। কিন্তু আমি যেটা করছি সেটা হলো এটা করার মাধ্যমে সারা দেশের যে ঐক্যবদ্ধ তরুণ সমাজ ছিল, এদের ঐক্যটাকে উনি নষ্ট করে দিয়েছেন। অনেককে বলতে শুনছে, আমাকে বলছে এই যে ওদেরকে কিভাবে নির্বাচন করলো, কোন যোগ্যতায় নির্বাচন করলো, আমি নই কেন? এই প্রশ্নটা অনেকের মনে ছিল। কেন আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে 2টা স্টুডেন্ট কিনলেন? ঢাকা ইউনিভার্সিটিকে সবচেয়ে বেশি ওদেরকে 1 লাখ স্টুডেন্ট মারা গেছে। ঢাকা ইউনিভার্সিটি কেউ মারা যায় নাই। পাবলিক ইউনিভার্সিটি আপনি কেন নিলেন না? প্রাইভেট ইউনিভার্সিটি কেন নিলেন না? কোনো যুক্তি নেই। এই সমস্ত প্রশ্ন উঠবে, এটা উনি জানেন। জেনে এই কাজটা করছেন, ঐক্যটাকে ভেঙে দিয়েছেন। ভেঙে দেওয়ার ফলে কী হয়েছে? কেউ মন্ত্রী হয়েছে, অন্যরা যারা মন্ত্রী হতে পারে নাই তারা বলতে আমি মন্ত্রণালয়ে যাই, যে আমি তদবির করি। কেউ ভাবছে মন্ত্রণালয়ের মধ্যে যাওয়ার সুযোগ নাই, আমি আমার এলাকায় থাকি, এখানে আমি এই কাজগুলি করি, তদবির করি। শুরু হয়ে গেছে। যারা তদবির করতে পারছে তারা টাকা পাইছে, যারা করতে পারে নাই তারা আবার নিজেদের মধ্যে এক ধরনের ঈর্ষা কাজ করছে, যে আমি তো সমন্বয় হইতে পারলাম না, হইলে তো আমি এগুলি পারতাম। তো এই যে বিষয়গুলো পুরা জিনিসটাকে তছনছ করে দিচ্ছে। যদি উনি না দিতেন, না নিয়ে বলতেন তোমরা সমন্বয় একটা মিলে একটা কমিটি বানাও, তোমরা জনগণের পালসকে ফিল করবা, করে আমাদেরকে জানাবা, এবং আমরা সেটা যদি বাস্তবায়ন না করতে পারি আমাদেরকে চাপ দিবা, তোমাদের সঙ্গে আমরা প্রতি মাসে 2 বার করে বসবো, তাহলে হতো একটা জিনিস। সেই কাজটা করে নাই। তাদেরকে নিয়ে একজনকে একটা যে মন্ত্রণালয়ে আপনি বলছেন যে সরকারে ছাত্রদের প্রতিনিধি নেওয়াটা একটি ভুল সিদ্ধান্ত ছিল। একদম ওইটা শুরু থেকে আমি বলতেছি। ওইটা করে কিন্তু আমরা পুরো দেশের ছাত্র ঐক্যটাকে তারা একদম ধ্বংস করে দিয়েছে। এই ছাত্ররা হতে পারতো। সেটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত ছিল? অবশ্যই। উনি বুদ্ধিমান লোক, বুঝবেন না। আপনারা কাইটা চলে যাবো, আপনি বুঝবেন না। এই ভুলকে যদি এটা ধরে নেই যে এটি আমি তখন মনে করছিলাম ভুল, এটা কি উনি না বুঝে করেছেন নাকি বুঝে করেছেন? আমি তখন মনে করছিলাম না বুঝে করছেন। এখন ওনার কর্মকাণ্ড থেকে বুঝি উনি খুবই যে বলে না মেটিকুলাস ডিজাইন করছে, এটা ওনার মেটিকুলাস ডিজাইন। সেটা উনি কেন করবেন জানেন? এটা কেন করবেন ওনাকে জিজ্ঞেস করেন, আমি কেমন করব? আপনি তো বলছেন যে উনি বুঝে করেছেন। আমি তো বলছি আপনার এই ধারণার পিছে কোনো কারণ আছে? আমি তো বলছি এটা পশ্চিমা বিশ্বের একটা মেটিকুলাস ডিজাইন, যে ইয়াং জেনারেশনকে শেষ করে দাও, পলিটিক্যাল পার্টিকে শেষ করে। আমি বলি আপনাকে শুনেন, এই যে বিএনপির বিরুদ্ধে 92% বলছে চাঁদাবাজি, মারামারি, হুড়াহুড়ি করে, এটা থামানোর দায়িত্ব কার? বিএনপি কি ভাই কোনো ক্যাডার ভিত্তিক করে নাকি, রাজনীতি করে নাকি? একটা বললো সবাই দাঁড়াও, সবাই দাঁড়াবে, এই পার্টি তো বিএনপির না। এটা থামানোর দায়িত্ব গভর্নমেন্টের। বিএনপিকে আপনি দায়ী করতে পারবেন তখন যখন নাকি গভর্নমেন্ট কাউকে অ্যারেস্ট করলে বিএনপি তার বিরুদ্ধে মিছিল করবে। এক্সাম্পলতে বলি, রিয়াদ এত বড় ঘটনা করছে, রিয়াদের ব্যাপারে কি এনসিপি কোনো বিবৃতি দিছে যে না তাকে অন্যায়ভাবে করা হয়েছে? দেয় নাই তো। যদি দিত তখন আপনি এনসিপিকে দায়ী দিতে পারতেন। তাকে তো করার সুযোগ করে দিয়েছে গভর্নমেন্ট, কইরা একটাকে আটকাইছে। বিএনপি কি এক জায়গায় বলছে যে ওই লোকটাকে তুমি কি কারণে ধরলা, কি কারণে মারলা? ধরার দায়িত্ব কার? আমার ছিনতাই হয়ে গেল, ছিনতাই করলো এনসিপি লোক, আমি কি এনসিপিকে দায়ী দিব না গভর্নমেন্টকে দায়ী দিব? যে গভর্নমেন্ট কেন ছিনতাইকারীকে আটকালো না? তো বিষয়গুলো গভর্নমেন্টের, গভর্নমেন্ট সেই দায়িত্ব পালন করছে না কেন? মানুষকে বোঝাচ্ছে যে রাজনীতিবিদরা, পলিটিক্যাল পার্টিগুলো তোমার সমস্যার সমাধান দিতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস কত অবলীলায় বলে ফেলেন যে এই দেশের মানুষকে টাকা দিয়েই এই দেশের মানুষের কাছ থেকে ভোট কিনে ফেলা যায়। ওই দেশের মানুষ সম্পর্কে ওনার ধারণা কি, ওনার এইটুকু বক্তব্যই তো সেটা খুব পরিষ্কার হয়ে যায়। দেখুন, এই দেশের মানুষকে যদি টাকা দিয়ে কেনা যেত, ভোট কেনা যেত, তাহলে আর শেখ হাসিনাকে ভোট কেন্দ্রে হাহাকার করতে হতো না 14, 18 বা 24 সালে। কারণ মানুষ বুঝেছিল যে এই ভোট দেওয়া না দেওয়ার মধ্যে কোনো ডিফারেন্স নাই। সো টাকা আওয়ামী লীগের হাতে কম ছিল না। তারা যদি ভোটার কে টাকা দিয়ে আনা যেত তাহলে সেই ব্যাপারে কোনো কার্পণ্য আওয়ামী লীগের করবার কথা নয়। সো বাংলাদেশের মানুষের ভোট টাকা দিয়ে কেনা যায় এরকম বিশ্বাস যিনি লালন করেন, তিনি তো বাংলাদেশের মানুষকে তাদের ক্ষমতা তাদের হাতে দেয়া কিংবা বাংলাদেশের রাজনীতিবিদদের হাতে রাজনীতির ভারটা ছেড়ে দেয়া
তিনি নিরাপদ বোধ করবেন না, সেটাই স্বাভাবিক। এবং তার পিছনে আপনি যেটা বলছিলেন যে পশ্চিমা শক্তির তো ডেফিনেটলি একটা বড়, আমি বলছিলাম না যারা মাসুদ হ্যাঁ ডেফিনেটলি তাদের একটা বড় প্রভাব তো তার উপরে আছে। এবং আপনি যদি উপদেষ্টা পরিষদটা লক্ষ্য করেন, এই উপদেষ্টা পরিষদ এত মেজারেবলি ফেল করলো কেন, এটা কিন্তু আমি চিন্তা করেছি অ্যাটলিস্ট যে কেন। তাদের কয়েকটা কারণ আছে। এক হচ্ছে তাদের বেশিরভাগ বাংলাদেশকে চেনে না, জানে না। বাংলাদেশের গ্রামে গঞ্জে মফস্বলে হাঁটার কোনো অভিজ্ঞতা তাদের নাই। আমার জন্ম, বেড়ে ওঠা, আমার বাবার তার শিক্ষা জীবন সবকিছুই, আমার মায়ের জন্ম, বেড়ে ওঠা সবই ঢাকায়। কিন্তু রাজনীতির কারণে আমাকে কিন্তু আবার এই চতুর্থ প্রজন্ম হিসেবে আবার আমাকে এখন গ্রামে যেতে হচ্ছে, একদম মানে ফ্রম জিরো থেকে, স্ক্র্যাচ থেকে আমি শুরু করেছি আবার। 4 জেনারেশন কিন্তু আমরা কেউ গ্রামের সাথে আমাদের কোনো সংযোগ ছিল না, কিন্তু আমি আবার শুরু করেছি। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা, আওয়ামী লীগ তো অনেক পুরানো রাজনৈতিক দল ছিল, অফ কোর্স। এবং বিএনপি যেমন এটিও সত্য যে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, তেমনভাবে এটিও সত্য যে এই রিপোর্টে যেটি এসেছে যে 92% এইসব বিভিন্ন রাজনৈতিক সহিংসতার সাথে বিএনপি জড়িত। এটিও সত্য যে চাঁদাবাজির বিভিন্ন ঘটনায় বিএনপি নেতাকর্মীরা যুক্ত হচ্ছেন, এবং সেই জন্যই বিএনপি বহিষ্কারও করছে। 4000 হোক বা 7000 হোক, অলরেডি বহিষ্কার করেছে বিএনপি। একদিকে তারেক রহমান সমাবেশে বলছে যে মানুষ আর প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না, আরেকদিকে টিআইবির রিপোর্ট বলছে যে সেই পথেই বিএনপি হাঁটছে। না, আমি তো সেটাই বলছি যে বিএনপিকে তো এই বিষয়টা এখন বুঝতে হবে। বিএনপি ডেফিনেটলি নীতি নির্ধারকরা আশা করি বুঝতে পারছেন যে সরকার ব্যবস্থা নেবে না, ব্যবস্থা নিয়ে যে বিষয়টাকে থামাবে বা কমিয়ে নিয়ে আসবে, এটা সরকারের লক্ষ্যই না। সরকার চাইছে ঘটনাগুলো ঘটতে থাকুক, ঘটনাগুলো ঘটতে থাকুক, আরও বেশি ঘটুক, গণমাধ্যমে আসুক, মানুষের এক ধরনের বিতৃষ্ণা তৈরি হোক, মানুষ পলিটিশিয়ানদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেক, মানুষ পলিটিক্যাল পার্টিগুলোকে না বলুক, নেগেটিভ একটা ইমপ্রেশন মানুষের মধ্যে তৈরি হোক, এটা তো সরকার চাইছে। কিন্তু বিএনপির দায়িত্ব হচ্ছে এই প্রতিকূলতার মধ্যেও এই বিষয়টা এনশিওর করা যে না ঠিক আছে, সরকার করবে না, সরকার আইনগত ব্যবস্থা নিয়ে নানান অপকর্ম কমিয়ে নিয়ে আসবে, এটা সরকার করবে না। তাহলে আমি দলগতভাবে এখন আরো শক্ত কি পদক্ষেপ নিতে পারি, এইটা বিএনপিকে এখন ভাবতে হবে। সেই জন্য আমি এটাকে বিএনপির জন্য একটা ওয়েক আপ কল বলেছিলাম যে সরকার তাকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রপার প্রয়োগ দিয়ে, আইনের প্রপার প্রয়োগ দিয়ে সরকার যে বিষয়টাকে বন্ধ করবে, এই আশা বিএনপির করে লাভ নাই। বিএনপিকেই ব্যবস্থা নিতে হবে এবং বিএনপিকেই আরো শক্ত পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করতে হবে, যাতে নিজের ভবিষ্যৎ চিন্তা করে নিজের দলের নেতাকর্মীকে আরো শক্তভাবে হ্যান্ডেল করা যায়। আচ্ছা, আমি যে জায়গাটাতে ছিলাম, এই উপদেষ্টা পরিষদের মেজারেবলি ফেল করার কারণ হচ্ছে তারা বাংলাদেশ জানে না, এবং 2 হচ্ছে তাদের প্রত্যেকের একটা করে পা দেশের বাইরে ফেলা। সো তারা জানে যেই মুহূর্তে দেশ উত্তপ্ত হওয়া শুরু হবে, ওই মুহূর্তে যেই পাটা বাংলাদেশে আছে ওই পাটাকেও তারা ওই দেশে নিয়ে যাবে। আমাদের 1 মিনিট, আমাদের ভবিষ্যৎ, আমাদের সামনের দিন, এগুলো নিয়ে তাদের কারো কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো মাথা ব্যথা নাই। সুতরাং তারা এই যে মাসুদ খান ভাই বলছিল না যে এটা কি ভাই নাকি ট্রায়াল অ্যান্ড এরারের প্রসেস নাকি বাংলাদেশটা, হ্যাঁ বাংলাদেশটা তাদের কাছে একটা গিনিপিগের মতো, ট্রায়াল অ্যান্ড এরারের মতো। আপনি আমাকে বলেন ডে 1 থেকে সরকারের কোনো রোড ম্যাপ, সরকার কি করতে চায়? রোড ম্যাপ মানে আমার সময় এতদিন, আমি এতদিনের মধ্যে এইটা এটা 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 আমার এজেন্ডা, এটা আমার প্রায়োরিটি, এটা আমার মধ্যম, এটা আমার লিস্ট প্রায়োরিটি। 3 হচ্ছে আমি কাদেরকে দিয়ে আমার গোল অ্যাচিভ করতে চাই, এই উপদেষ্টা পরিষদ, এর মধ্যে এই উপদেষ্টা ফেল করছে, তাকে বদলে নতুন উপদেষ্টা আনা, কিংবা যে উপদেষ্টারা নানান রকম দুর্নীতির অভিযোগ আসছে, ক্রাইমের অভিযোগ আসছে যাদের বিরুদ্ধে, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা। একটা কিছু সরকার করেছে? সরকার সফল হওয়ার জন্য কোনো রকম কোনো চেষ্টা করেছে? সরকার নিজে ব্যর্থ হচ্ছে এবং একই সঙ্গে সরকার পলিটিক্সকে ব্যর্থ করার চেষ্টা করছে, which is very dangerous। একটু থামাবো আমি। আপনি বলেছেন যে সরকার রোড ম্যাপ দেয়নি, বিএনপি আসলে কি রোড ম্যাপ দিয়েছে যেটি দেখে আমরা বুঝবো যে সরকার যেভাবে ব্যর্থ হয়েছে, এই সরকার যেভাবে ব্যর্থ হয়েছে, বিএনপি তার চেয়েও মেজারেবলি ফেল করবে না, সেটি আমরা কিভাবে বুঝবো? আরেকটি আপনি বলেছেন যে উপদেষ্টারা 1 পা বাইরে দিয়ে রেখেছে, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2 পাই বাইরে দিয়ে রেখেছেন, এবং আমি যুবদলের সমাবেশে স্লোগান শুনছিলাম যে তারেক রহমান দেশে ফিরে আসবেন, সেটি নিয়ে অনেক স্লোগান দেওয়া হচ্ছিল এবং নেতাকর্মীরা খুবই উজ্জীবিত সেই বিষয়টি চিন্তা করে। কিন্তু এখনও তো তিনি ইউকেতে আছেন এবং এখনো আমরা তার আসার কোনো রকমের লক্ষণ দেখতে পাচ্ছি না। 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবে সেটা অলরেডি বিএনপি বহুবার বলেছে। আচ্ছা, সেই কেতাবি কথা বাদ দিলাম, 31 পয়েন্টস বাদ দিলাম।
আপনি লক্ষ্য করে দেখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্র দলের সমাবেশ ছিল গতকাল, আজকে যুব দলের ছিল, দুটোতেই কিন্তু তিনি খুবই দিক নির্দেশনামূলক কথা বলেছেন যে এখন কথা না, এখন কাজের সময়, এবং কি কি কাজ উনি করতে চান, শিক্ষাক্ষেত্রে কি কি পরিবর্তন আনতে চান, বাচ্চাদের কর্মসংস্থান তৈরির জন্য কি কি করতে চান, সেই কর্মসংস্থানে তারা যেন দক্ষ জনশক্তি হিসেবে দেশের বাইরে কাজ করতে পারে সেটার জন্য তিনি কি কি করতে চান, ইত্যাদি ইত্যাদি ডিটেল বর্ণনা তিনি দিয়েছেন। এবং নির্বাচন যখন আসবে তখন কিন্তু প্রতিটি দল তাদের যার যার প্রতিশ্রুতি জনগণকে জানাবে, এবং তখনই আরো বেশি পরিষ্কার হবে কোন দল ক্ষমতায় গেলে কি করবে। এবং মানুষের কাছে যেহেতু তার একটা লিখিত ইশতেহার থাকবে সামনে যে এই দল, এনসিপি ফর এক্সাম্পল গেলে এটা করবে, বিএনপি গেলে এটা করবে, জামাত গেলে এটা করবে। সো যেই দলটাই ক্ষমতায় যাক না কেন, বিএনপি যাক আর যেই যাক, তারা ওই ইশতেহার অনুযায়ী কাজ করছে কিনা, তারা তাদের মানুষকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছে কি করছে না, সেটা কিন্তু মানুষের কাছে খুব পরিষ্কারভাবে থাকবে। আর ওই ইশতেহারটা দেখে যদি মানুষ মনে করে, মেজরিটি মনে করে বিএনপিকে ভোট দেবে, বিএনপি ক্ষমতায় যাবে। তারপরে যদি বিএনপি সেটা বাস্তবায়ন করতে না পারে, সেটার মাসুল ভোটের মাধ্যমেই বিএনপিকে দিতে হবে। সো এইসব ছক খুব পরিষ্কার। রাজনীতির ছকের মধ্যে কিন্তু কোনো গোলমাল নাই। গোলমাল হয় এই ধরনের অস্পষ্ট সরকারকে ঘিরে। আর জনাব তারেক রহমানের ফিরবার ব্যাপারে যে কথাটা আপনি প্রশ্ন করেছেন, আমি যদি পাল্টা প্রশ্ন করি, সরকার তার নিরাপত্তা ততটুকু এনশিওর করতে পারছে না কেন যে তিনি দেশে ফিরে আসবেন? তিনি কি দেশে ফিরে আসতে চান না? তিনি কি দেখেন না যে বাংলাদেশে তার জনসমর্থন কতটুকু? এবং এত ঝড় ঝঞ্ঝার মধ্যেও যেই পরিবারের নেতৃত্ব বাংলাদেশের মানুষের হাত ছাড়ে নাই, ৭৭ বছর বয়সে ১৫০ বছরের পুরানো সলিটারি কনফাইনমেন্টের মধ্যে যিনি গেছেন, সেই পরিবার দেশের বাইরে চলে যাবে, এই হিস্ট্রি কিন্তু নাই। বেগম খালেদা জিয়া খুব পরিষ্কার বলেছিলেন যে বাংলাদেশ ছাড়া আমার পৃথিবীর আর কোথাও যাওয়ার কোনো জায়গা নাই, এবং একই কথা তার সন্তানদের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু তারেক রহমান কি সেটি সেভাবে বলতে পারবেন? যে দেশে তিনি নিরাপদ বোধ করছেন না, সেই দেশে তিনি উনি কিভাবে বোধ রাজনীতি করছেন করবেন? না, ওনাকে নিরাপদ বোধ করতে দেওয়া হচ্ছে না, নিরাপত্তা দেওয়া হচ্ছে না। আমি যদি পাল্টা এভাবে বলি, ওনার মামলাগুলো কিন্তু সব ওঠে নাই, ওনার মামলাগুলো কিন্তু এখনো বাকি আছে, ওনার মামলা সব ওঠে নাই। সুতরাং ওনার, দেখুন, বাংলাদেশে এতদিন পর্যন্ত দ্বিদলীয় ব্যবস্থা ছিল, এবং বাংলাদেশে এখনো যদি আপনি ভোটার পার্সেন্টেজ ধরেন, এই দুটো দলই আওয়ামী লীগ এবং বিএনপি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ কিন্তু পুরোপুরি নেতৃত্ব শূন্য এখন। আওয়ামী লীগের প্রধান থেকে শুরু করে টপ লিডারশিপ যারা ছিল কেউ বাংলাদেশে নাই, আর বাকি যে কয়জন আছে জেলে আছে। বিএনপিকে যদি লিডারশিপ শূন্য করে ফেলার কোনো চেষ্টা বা পায় তারা সরকারের থাকে, বিকজ আমরা এই সরকারের বিরাজনীতিকরণ নিয়ে এতক্ষণ আলাপ করেছি দোলা, সো এইরকম কোনো প্ল্যান যদি তাদের থাকে, তাহলে তাদের প্রাইম টার্গেট কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হওয়ার কথা।